বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নেতাদের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে সব দলকে এখন আহ্বান জামায়াতের। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। ৭২ সংবিধানকে একদলীয় আখ্যা জাতীয় নাগরিক কমিটির, বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। ৭২ সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হারভেস্টার মেশিন বিতরণের ৯/৬ মিলেছে বেশি অর্থ আদায় ও স্বজন প্রীতির মাধ্যমে বরাদ্দের প্রমাণ। অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মূল হোতা চিহ্নিত করার তাগিদ। বিশ্ব ইজতেমা সামনে রেখে প্রস্তুত হচ্ছে টঙ্গীর তুরাগতীর। স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা। ৩১ জানুয়ারি শুরু প্রথম পর্ব, নিরাপত্তা জোরদার। আমদানি বাড়লেও এখনো চড়া চালের বাজার। কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। সস ক্যাচাপে ভ্যাট বাড়ায় শঙ্কায় রাজশাহীর টমেটো চাষিরা। বিএনপিকে ভিন্ন শিবিরের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ষড়যন্ত্র করে ফায়দা হাসিলের চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না। এদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে রাজনৈতিক দল গঠনের চেষ্টায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও দাবি তার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে নেতাকর্মীরা সমাধিতে ফুল দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় কোকর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যম কর্মীদের রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নতুন করে ১/১১ পায়তারা করেনি। ওই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। ১/১১ ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, উপদেষ্টারা বিএনপির সমালোচনা করতে গিয়ে শুধু গণতন্ত্রের বিরোধিতাই করছেন না, বরং পরোক্ষভাবে ফ্যাসিবাদকে সমর্থন করছেন। বিএনপিকে সমালোচনা করতে গিয়ে যে আপনি পরোক্ষে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছে, এটা কি আপনি খেয়াল করেছেন? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকীতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এতে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কথায় কথায় যারা জামায়াতে ইসলামীকে বিদেশে চলে যেতে বলতো, তারাই দেশ থেকে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
কুড়িগ্রামে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেছেন, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। স্বৈরাচারীর বিরুদ্ধে সব দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, গোজামিলের ভোটার তালিকায় নির্বাচন হলে দেশের মানুষ তা মানবে না। সংস্কার নাকি নির্বাচন, দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনেরও বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন আয়োজন। এর মধ্যে আলোচনায় আওয়ামী লীগের আমলে ভোটার তালিকা। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে শেখ হাসিনা সরকার। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে না। এবার সেই তালিকাকে গোজামিল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের তৈরি ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। এদিন সকালে কুড়িগ্রামে এক কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কথায় কথায় যারা জামাতকে বিদেশে চলে যেতে বলতো তারাই দেশ ছেড়ে পালিয়েছে। মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরায় দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এখনো যারা সরকারের বাইরে ভেতরে দোষর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ৭২ সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, ছাত্র জনতা হত্যার বিচার ও সংস্কার কাজে কেউ বাধা দিলে তার পরিণতি হবে ভয়াবহ। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে কথা বলেছেন তিনি। যতদিন সংস্কার না হবে ততদিন কোনো নির্বাচন হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ছাত্র সমাবেশ করল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে ছাত্রনেতাদের অভিযোগ, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন না করে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের পায়তারা করছে একটি চক্র। জুলাই ঘোষণাপত্রের নামে প্রহসন চলছে অভিযোগ করে নেতারা বলেন, গণহত্যার বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। কোনোভাবে যদি এই ছাত্র নেতৃত্বকে মাইনাস করার চক্রান্ত করা হয়, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা পুনরায় রাজপথে নেমে আসবে। আজকারি দিতে চাই, তারা যদি এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোসরদের শাস্তির আওতায় না আনতে পারে, তা দয়া করে আপনারা দয়া করে পথ থেকে সরে আসুন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়। গণহত্যার বিচার ও সংস্কার কাজে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখনো গুপ্ত হত্যা চলছে অভিযোগ করে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্রনেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলনে তিনি বলেছেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারও দলগুলোর জন্য একটি ভোট বাক্স তৈরির চেষ্টা চলছে। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতার ইতি টানতে সবার প্রতি আহ্বান জানান রেজাউল করিম।
তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতি ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন ডক্টর ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভার ফাঁকে বৃহস্পতিবারও ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। সংস্থার প্রতিষ্ঠাতার সঙ্গে অংশ নেন এক আলোচনায়। এদিন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক লেগের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে একথা জানিয়েছেন তিনি। ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে, বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যা নিউজ দেওয়া হচ্ছে, অনেক ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এটার ফলে যেটা হয় যে অনেক ভালনারেবল জনগোষ্ঠী এতে বিপদগ্রস্ত হন, অনেক ধরনের রায়ট হয়ে যায় এর কারণে। তো এটার ব্যাপারে প্রফেসর ইউনূস তাকে নিকলেকলে বললেন যে তারা যাতে বাংলাদেশে ফেক নিউজ এবং মিস ইনফরমেশন এটাকে কীভাবে ট্যাকেল করা যায় সেই ব্যাপারে যেন আরও বেশি তারা যত্নবান হন এবং আরও বেশি স্টেপ যাতে নেন। দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষকরা। দাবি আদায় সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পরে শাহবাগ মোড় ঘুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় এক দফা দাবির সমবেত স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। শিক্ষকরা জানান 2012 সাল থেকে নানা দাবিতে মাঠে নামলেও পূরণ হয়নি কিছুই। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও গ্রেড বৈষম্য দূর করতে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান তারা। যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যারা আমাদের শিক্ষকদের কাজের জন্য নিয়োজিত, তাদেরকে 16 গ্রেড থেকে দেওয়া হচ্ছে 10 গ্রেড, আর আমরা শিক্ষকরা পড়ে আছি 13তম গ্রেডে। নাগরিক গড়ার কারিগর থেকে আপনি প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে আশা করেন? সরকার যেন আমাদের যে একটা বৈষম্য, যে অর্থনৈতিক বৈষম্য এবং গ্রেডের যে বৈষম্য, সেই বৈষম্যটা যেন নিরূপণ করে। শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনায় রেখে গ্রেড বৈষম্য দূর করা উচিত। শিক্ষকদের যে দাবি, এই দাবিটি মানতে আপনাদের 1 মাস 2 মাসও লাগবে না। তাদের দশম গ্রেড এবং নবম গ্রেড মেনে নিতে হবে। 17-18 হাজার টাকার বেতন পায়। এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার। সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। এদিকে সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। পরে শাহবাগ মোড় ঘুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হারভেস্টার মেশিন সহ কৃষকদের ভর্তুকি 3020 কোটি টাকার প্রকল্পে 9/6 প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দেশ জুড়ে একাধিক অভিযানে মিলেছে কৃষকদের থেকে 3 গুণ বেশি অর্থ আদায়, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ সহ ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের নানা জালিয়াতির চিত্র। কৃষি অর্থনীতিবিদরা বলছেন মাঠ পর্যায়ে অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মূল হোতাদের চিহ্নিত করতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট।
নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নে কৃষি কর্মকর্তা সুলতানের বাড়িতে সম্প্রতি দুদকের অভিযানে মেলে 5টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তাদের দাবি, এই কৃষি কর্মকর্তা আত্মীয়দের নামে 10টি সরকারি ভর্তুকি মূল্যের হারভেস্টার মেশিন বাগিয়ে নেন। এটা একজন কৃষি অফিসারের বাড়ি, তার বাড়ির এই উঠানেই 5টা মেশিন রয়েছে। নেত্রকোনায় মেশিনের দেখা মিললেও বাগেরহাটে ছবি তুলে মেশিন গায়েব করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দুদক বলছে, শুধু ছবি তুলেই 11টি মেশিন বাবদ প্রকল্পের প্রায় 3 কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে। 5 থেকে 10,000 টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাকে মেশিন দিয়ে ছবি ওঠায় এই মেশিনটা এখানে আর রাখা হয়নি। 2020 সালে আওয়ামী লীগ সরকার কৃষকদের ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহের জন্য 3020 কোটি টাকা ব্যয়ে 5 বছরের একটি প্রকল্প গ্রহণ করে। তবে হারভেস্টার মেশিন সহ 40,000 কৃষি যন্ত্রপাতি বিতরণে পদে পদে ঘটেছে প্রকল্পে অনিয়ম দুর্নীতি। একযোগে 6 জেলা দুদকের অভিযানে মিলেছে অসঙ্গতির প্রমাণ। এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের মতে, বিগত সময়ে এই প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুদককেই। অনুসন্ধানটা হবে, এটা সার্বিকভাবে একটা অনুসন্ধান হওয়া দরকার। যারাই এই কারসাজি করেছে তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত। হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের ঘটনায় ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর সীমান্তে কৃষককে ধরে নেয়ার 6.5 ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনল বিজিবি। সকালে বিরলের এনায়েতপুর দ্বীপনগর সীমান্তের শূন্যরেখার 323 নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিল কৃষক আলামিন। এ সময় হঠাৎ বিএসএফ এর কয়েকজন সদস্য তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। এরপর বিকেলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমা সামনে রেখে গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খুঁটি বসানোর পাশাপাশি শামিয়ানা টাঙানো ও সেলাইয়ে অংশ নিচ্ছেন মুসল্লিরা। বসানো হয়েছে সিসি ক্যামেরা। কোথাও চলছে মাইক টাঙানো, আবার কোথাও চলছে লাইট লাগানোর কাজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত মুসল্লিরা। শুধু গাজীপুর নয়, ঢাকা সহ আশেপাশের জেলা থেকে প্রতিদিন খেদমতের জন্য আসছেন তাবলিগ জামায়াতের সাথীরা। আলেম ওলামা দলের যারা আমরা সাথী, আমরা সবাই শ্রম দিতেছি। রশি সেলাই করার জন্য, তিরপল টাঙানোর জন্য, এরপরে পাইপ ফিটিংয়ের কিছু কাজ আছে। আমরা ওইদিকে কিছু খাবার রান্না করার জন্য চুলা দিয়ে আসলাম। মাঠের একাংশে টিনের ছাউনি দিয়ে খিত্তা তৈরি করে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। আনন্দের সাথে একমাত্রের সাথে আপনার কাজটা ধরে একসাথে করে নিয়ে নিতেছে। সবাই যখন একত্রে সমাবেশ হবে তখনই আমাদের এই মেহনতটা সাকসেসফুল হবে। এদিকে ইজতেমার মাঠের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তুরাগের 2 তীরের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য নদের উপর নির্মিত হচ্ছে অস্থায়ী পন্টন। আর ইতোমধ্যেই 80%-এরও বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন আয়োজন সংশ্লিষ্টরা। 10% কাজ বাকি আছে, তা আলহামদুলিল্লাহ এই 10% কাজ ইনশাল্লাহ ইজতেমার আগে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকের লোক আছে রাত্রে 12 ঘন্টা ডিউটি করছে, ডিউটি করে এখনো ঘুমায় নাই। আমরা কাজ করতে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শাকির আহমেদ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। আমদানির পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার। কেজিতে 10-12 টাকা বেড়ে আপাতত স্থির থাকলেও মৌসুমের নতুন চালের দেখা মিলছে না বাজারে। বিক্রেতাদের অভিযোগ, পুরানো চালের মজুদ থাকার পরও কারসাজি করেই দাম বাড়াচ্ছে মিলাররা। এদিকে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগি ও সবজির দাম। কারণে বড় বড় ব্যবসায়ীদের চেন্ডিকেটের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে আসছে না। চালবাজারে চালবাজি নিয়ে কথা বলছিলেন রাজধানীর কারণ বাজারের চালপট্টির ব্যবসায়ীরা। শুক্রবার এ বাজারে উপচে পড়া ভিড় থাকলেও বিক্রি কমেছে চালের। সম্প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে যাওয়াই কারণ বলে জানান তারা। আর দাম বাড়তে বাড়তে 28 মিনিকেট, নাজিরশাইল সবটার দর গলা পর্যন্ত উঠেছে ঠিকই, কিন্তু আমন মৌসুমের নতুন চাল বা আমদানি করা চালের সরবরাহ কম বলে দাবি বিক্রেতাদের। কারসাজির আঙ্গুল তুলছেন মিলারদের দিকেই। এটা বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। বাড়ার একমাত্র প্রশ্ন হলো কিছু কনজিউমার কোম্পানি, এদের কারণে বাড়ছে। বড় বড় কোম্পানিরা নিয়ে যাচ্ছে, নিজেদের প্যাকেটে করে মাল দিচ্ছে মার্কেটে। সিন্ডিকেট কোন জায়গায় চাঁদা হয় ওই জায়গাটি আটকাতে হবে।
মশলার বাজারে রয়েছে অস্বস্তি। জিরা, দারুচিনি, লবঙ্গের দাম মোটামুটি থাকলেও ঊর্ধ্বমুখী এলাচ। 2 মাসে 3500 টাকার ভালো মানের সাদা এলাচের দাম বেড়ে হয়েছে 6000 টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত মনিটরিং এর দাবি বিক্রেতাদের। 3200 টাকা যে এলাচ ছিল সেটা 5200। এটার জন্য সরকারকে আরো একটু ভালোভাবে কেয়ারনেস হতে হবে। এদিকে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা। সোনালী 320 ও ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা দরে। বিয়া শাদী পিকনিক এগুলো একটু কমে আসছে, কারণ মালের দামও কমতেছে। গত সপ্তাহ ব্রয়লারের দাম ছিল 200 টাকা, আজকে বেচতেছি 190 টাকা। বাজারে শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, গাজর, শসা সহ বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি 10 থেকে 40 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী সিরিজের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে তৃতীয় ওয়ানডেতে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশের সামনে। সেন্ট কিটসে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। সিরিজে 1-1 সমতা থাকায় বাঘিনীদের সামনে সুযোগ প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপের সিরিজ জয়েরও। উইমেন্স চ্যাম্পিয়নশিপে এখন 7 নম্বরে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জিতলে 6-এ ওঠার পাশাপাশি টিকিট মিলবে সরাসরি বিশ্বকাপ খেলার। যদিও হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে খেলে আসতে হবে প্লে অফ। নিজেদের খেলা শেষ 5 ওয়ানডেতে মাত্র একটা হেরেছে জ্যোতি বাহিনী। অন্যদিকে ঘরের মাঠ হলেও ভালো ছন্দে নেই ক্যারিবীয়রা। বাংলাদেশের জন্য চিন্তার জায়গায় নিজেদের ব্যাটিং। শেষ ম্যাচ জিতলেও অধিনায়ক বাদে কেউ পায়নি বড় রানের দেখা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 1-11 সঙ্গে জড়িয়ে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নেতাদের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। গণহত্যার বিচার ও সংস্কারে বাধা দিলে পরিণত হবে ভয়াবহ, জাতীয় নাগরিক কমিটির হুঁশিয়ারি। 72 সংবিধান বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গী থাকুন সময়।